আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো ইন্ট্রোডাকশন টু প্রোজ। আজকে আমরা দেখব পার্ট সি তে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। ইন্ট্রোডাকশন টু প্রোজ এর পার্ট সি তে পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখব। তো চলো আমরা দেখে নেই। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 আর এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে জাস্টিফাই ব্যাকন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, অথবা এটি অন্যভাবে আসতে পারে রাইট এ নোট অন ব্যাকনস প্রোজ স্টাইল, অথবা হচ্ছে অ্যাফোরিস্টিক স্টাইল। তো এই প্রশ্নটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যে জাস্টিফাই ব্যাকন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, অথবা আসতে পারে রাইট এ নোট অন ব্যাকনস প্রোজ স্টাইল, অথবা হচ্ছে অ্যাফোরিস্টিক স্টাইল। তো আজকে আমরা শুধুমাত্র পার্ট সি দেখব, আর পার্ট সিতে আজকে দ্রুতই কিছু প্রশ্ন আমরা দেখে দ্রুত ক্লাসটি শেষ করব, যেহেতু তোমাদের কালকে পরীক্ষা। তো এটার অ্যান্সার হচ্ছে এরকম যে ফ্রান্সিস ব্যাকন ইজ এ গ্রেট রাইটার অফ প্রোজ। ফ্রান্সিস ব্যাকন হচ্ছে গদ্যের একজন বিখ্যাত লেখক এবং হি ইজ ওয়াইডলি কনসিডার্ড দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। এবং ফ্রান্সিস ব্যাকনকে বিশদভাবে ইংরেজি গদ্যের জনক বলা হয়। He experimented boldly with a new form of prose that could bear the burden of his thoughts concerning various aspects of human life. The Elizabethan prose of his time suffered from two main defects. The defects were prolixity and suffuseness. Their sentences were inconveniently long and the readers had to struggle with their meanings. মানে ব্যাকনের যে লেখাগুলো সেগুলো হচ্ছে ওয়ার্ডগুলো অনেক কঠিন হয়ে থাকে, কিন্তু একটি মানে প্রতিটা ওয়ার্ডের ভিতর অনেক কিছু, যেটি তুমি এক্সপ্লেন করতে হলে তোমাকে অবশ্যই ওই একটি ওয়ার্ডকে 5-6 লাইনে মানে এক্সপ্লেন করতে হবে। Bacon made a sharp departure from such overflowing and pretentious style and devised a new, flexible, terse and straightforward prose style. This was necessary for the convenience of his special kind of thought, so that the readers could easily understand his ideas. যখন রাইট মানে যে কোনো একটি আসতে পারে, আর এই প্রশ্নটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এটার বাংলা মিনিং তোমরা দেখে নেবে। Consciousness, therefore, is the most distinguishing characteristic of Bacon's prose. তাই সংক্ষিপ্ত হচ্ছে ব্যাকনের গদ্যের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য। মানে ফ্রান্সিস ব্যাকন সবসময় মানে সংক্ষিপ্ত ওয়ার্ড, মানে কঠিন ওয়ার্ডগুলো সংক্ষিপ্তভাবে তিনি লিখে থাকেন, কিন্তু তার এক্সপ্লেন করতে হলে অনেক মানে সেন্টেন্স এসে যাবে, তো সেটাকে বলা হচ্ছে অ্যাফোরিস্টিক স্টাইল। He rejects the conceits and overcrowded imagery. তিনি অহংকার এবং অত্যাধিক ভিড়ের চিত্র প্রত্যাখ্যান করেন। Yet his sentences are not trivial, rather they are pregnant with meaning. Bacon's aphoristic style has made his essays a good source of worldly knowledge. Many of his sentences are condensed philosophy, as he says. মানে এইটুকুর ভিতর তিনি আসলে বোঝানো হয়েছে যে অহংকার এবং অত্যাধিক ভিড়ের চিত্র প্রত্যাখ্যান করেন ফ্রান্সিস ব্যাকন। তবুও তার বাক্যগুলো তুচ্ছ নয়, বরং সেগুলো অর্থের একটি স্তূপ। বেকনের অ্যাফোরিস্টিক শৈলী তার প্রবন্ধগুলিকে পার্থিব জ্ঞানের একটি ভালো উৎস করে তুলেছে। তার অনেক বাক্যই ঘনীভূত দর্শন। তিনি যেমন বলেন, আর তোমাদের অফ স্টাডিজ থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তোমরা যদি এই কোটেশনটা ব্যবহার করতে পারো
পারো তাহলে নাম মানে যে কোনো শিক্ষক খুশি হবে। মানে এই একটি কোটেশন মানে এটার অর্থ হিউজ পরিমাণ। তো এই কোটেশনটি তোমরা যে কোনো প্রশ্নে পার্ট বি এবং পার্ট সি মানে অফ স্টাডিজ থেকে যে কোনো প্রশ্নে মানে যে কোনো প্রশ্ন আসলে তোমরা এটি ব্যবহার করতে পারো যে রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। যে পঠন হচ্ছে মানে পড়াটা একজন পূর্ণ মানুষ তৈরি করে, একজন প্রস্তুত মানুষকে কনফারেন্স করে। আর লেখাটা হচ্ছে একজন সঠিক মানুষ তৈরি করে। এটা হচ্ছে ফ্রান্সিস ব্যাকনের অফ স্টাডিজ থেকে সরাসরি একটি কোটেশন। ইন দিস লাইন মানে এই লাইনটা যে মানে ব্যবহার করা হলো যে এটা হচ্ছে একটি কোটেশন। তো এই কোটেশনের তারপর এক্সপ্লেন যে ইন দিস লাইন Bacon expresses that whatever we read we must discuss it. We must write so that it becomes better imprinted in our mind. It is really a matter of great surprise how he can convey his thought with so few words. His essays are of endless interest and profit. The more one reads them, the more one will be convinced of their compactness and vitality. They serve as a kind of surprise which rouses the reader from sluggish attention into willfulness. His essays may sometimes fail to nourish, but they can never fail to stimulate. তো এইটুকু ধারা যে বোঝানো হয়েছে সেটি হচ্ছে এই লাইনে বেকন প্রকাশ করেন যে আমরা যাই পড়ি না কেন আমাদের অবশ্যই আলোচনা করতে হবে। আমাদের অবশ্যই লিখতে হবে। যাতে এটি আমাদের মনে আরো ভালোভাবে অঙ্কিত হয়। এত অল্প কথায় তিনি কিভাবে তার চিন্তার কথা তুলে ধরতে পারেন এটা সত্যিই বড় বিস্ময়ের বিষয়। তার প্রবন্ধগুলি অফুরন্ত আগ্রহ এবং লাভের বিষয় নিয়ে আসে। কেউ যত বেশি এগুলি পড়বে তত বেশি তাদের সংক্ষিপ্ততা এবং প্রাণশক্তি সম্পর্কে জানতে পারবে। এগুলি এক ধরনের বিস্ময় হিসাবে কাজ করে যা পাঠককে অলস মনোযোগ থেকে ইচ্ছাশক্তিতে জাগিয়ে তোলে। তার রচনাগুলি কখনো কখনো পুষ্ট করতে ব্যর্থ হতে পারে, তবে তারা কখনোই উদ্দীপিত করতে ব্যর্থ হতে পারে না। According to Shakespeare, brevity is the soul of wit, and it has come true in the essays of Bacon. The sentence quoted below is a fine and ideal example of Bacon's epigrammatic brevity. মানে শেক্সপিয়ারের মতে যে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট এবং এটি হচ্ছে বেকনের প্রবন্ধে সত্য হয়েছে। নিচে উদ্ধৃতি বাক্যটি বেকনের এপিগ্রামাটিক সংক্ষিপ্ততে একটি সূক্ষ্ম এবং আদর্শ উদাহরণ। আর সেটি হচ্ছে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। তো এটি হচ্ছে অফ স্টাডিজের মানে একদম প্রথম লাইন, আর এটিও তোমরা কোটেশন হিসেবে ব্যবহার করতে পারো। মানে এটিও অনেক একটি ইম্পর্টেন্ট একটি কোটেশন। এটি তোমরা যে কোনো পার্ট বি পার্ট সি অফ স্টাডিজ থেকে যে কোনো প্রশ্ন আসুক এটা তোমরা দিতে পারো। যে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। মানে পড়াশোনা হচ্ছে আনন্দের জন্য, অলংকারের জন্য এবং অ্যাবিলিটির জন্য ব্যবহৃত হয়ে থাকে। Although Bacon discarded the general features of epigrammatic style, he retained figurative language. The force of the aphoristic statements depend upon the stylistic style which supplement them. Such devices are the balance and antithesis which make the structure of most of his sentences. Bacon has the habit of weighing the pros and cons of very question that he deals with. When Bacon makes a statement, he almost immediately counterbalances it. He scrupulously presents the advantage and the disadvantage of a particular issue. He gives both sides of the picture. For instance,
তো এইটুকুর যে অর্থ সেটি হচ্ছে, যদিও বেকন, ফ্রান্সিস বেকন এপিগ্রামাটিক শৈলীর সাধারণ বৈশিষ্ট্যগুলোকে বাদ দিয়েছিলেন, তবে তিনি রূপক ভাষা ধরে রেখেছিলেন। অ্যাফোরিস্টিক বিবৃতিগুলোর শক্তি তাদের শৈলীগত শৈলীর উপর নির্ভর করে, যা তাদের পরিপূরক করে। এই ধরনের ডিভাইসগুলো হচ্ছে ভারসাম্য এবং বিরোধী, যা তার বেশিরভাগ বাক্যের গঠন তৈরি করে। বেকনের অভ্যাস আছে যে সে যে প্রশ্নের সাথে মোকাবেলা করে তার ভালো মন্দ বিবেচনা করে যখন বেকন একটি বিবৃতি দেয়। তো এটি হচ্ছে আরেকটি কোটেশন যে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লোথ, মানে পড়াশোনায় অত্যাধিক সময় ব্যয় করা অলস করে তোলে, মানুষকে অলস করে তোলে। তো এই কোটেশনটির এক্সপ্লেইন হচ্ছে, এ মার্কেবল ফিচার অফ ব্যাকনস প্রোজ স্টাইল ইজ হিজ ল্যাকোনিক ইউজ অফ ইলাস্ট্রেশন, ইলিউশন অ্যান্ড কোটেশন। বেকনের গদ্যশৈলীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তার চিত্র, বিভ্রম এবং উদ্ধৃতিগুলির সংক্ষিপ্ত ব্যবহার। He uses his knowledge of the Roman and the Greek history in order to illuminate his ideas. তিনি তার ধারণাগুলিকে আলোকিত করার জন্য রোমান এবং গ্রিক ইতিহাস সম্পর্কে তার জ্ঞান ব্যবহার করেন। In his essays, he draws allusion from Latin literature and from the works of the classical writing. তার প্রবন্ধগুলিতে তিনি ল্যাটিন সাহিত্য এবং ধ্রুপদী লেখার কাছ থেকে ইঙ্গিত আঁকেন। There is little humor in Bacon's essay, rather there is ample of wit he could manipulate very clearly to delight the readers. বেকনের প্রবন্ধগুলিতে সামান্য হাস্যরস নেই, বরং যথেষ্ট যথেষ্ট অ্যাম্পল রয়েছে, মানে উইট রয়েছে, বুদ্ধি রয়েছে। পাঠকদের আনন্দ দেওয়ার জন্য তিনি খুব স্পষ্টভাবে ম্যানিপুলেট ব্যবহার করতে পারেন। আরেকটা হচ্ছে, in fine, it can be said that Bacon has developed a new independent style. সূক্ষ্মভাবে এটি বলা যেতে পারে যে বেকন একটি নতুন স্বাধীন শৈলী তৈরি করেছে, particularly in his essays, his stated style which became a model for writing prose in the following age. বিশেষ করে তার প্রবন্ধগুলিতে তিনি এমন একটি শৈলী বর্ণনা করেছিলেন যা পরবর্তী যুগে গদ্য লেখার একটি মডেল হয়ে ওঠে। The essays of Bacon have to be read slowly and carefully, not because the style is difficult, but because they are extremely condensed. The grammatical structure is sometimes loose, but the style is flexible and pleasant. For all these reasons, Bacon is considered as the master of English prose. তো এটির অর্থ হচ্ছে, সূক্ষ্মভাবে এটি বলা যেতে পারে যে বেকন একটি নতুন স্বাধীন শৈলী তৈরি করেছে, বিশেষ করে তার প্রবন্ধগুলিতে তিনি এমন একটি শৈলী বর্ণনা করেছিলেন যা পরবর্তী যুগে গদ্য লেখার একটি মডেল হয়ে ওঠে। বেকনের প্রবন্ধগুলি ধীরে ধীরে এবং সাবধানে পড়তে হবে, কারণ শৈলীটি কঠিন নয়, বরং সেগুলো অত্যন্ত ঘনীভূত। ব্যাকরণগত কারণে শৈলী নমনীয় এবং মনোরম। এই সমস্ত কারণে বেকনকে ইংরাজি গদ্যের মাস্টার বা জনক বলা হয়। কোশ্চেন নাম্বার 2 দেখবো এখন, যে হাউ ডাজ বেকন এক্সপ্রেসেস হিজ ভিউ রিগার্ডিং স্টাডিজ। তো এটি হচ্ছে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ থেকে এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অফ স্টাডিজ থেকে, যেটি 2021 সালে এসেছিল। এটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই পড়বে। তো এই দুটির ভিতর দেখবে যে যে কোনো একটি, মানে 1 নাম্বারটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, আর এটি একটু কম। তো চলো আমরা এবার এটি দেখব, যে হাউ ডাজ বেকন এক্সপ্রেস হিজ ভিউ রিগার্ডিং স্টাডিজ। তো এটার অ্যান্সার হচ্ছে এরকম, যে বেকন টেলস দ্য স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি।
For delight, Bacon means one's personal and private. Education for amusement. For ornament, he means in conversation between and among others, which Bacon defines as discards. Studies for ability lead on to judgment in business and related pursuits. From Bacon's viewpoint, men with practical experience can carry out plans and understand particular circumstances, but men who study are better able to understand important political matters and know how to deal with challenge according to their severity. তো এইটুকুর অর্থ হচ্ছে যে বেকন বলেছেন যে অধ্যয়ন আনন্দের জন্য, অলংকারের জন্য এবং বিভিন্ন অ্যাবিলিটির জন্য ব্যবহার করা হয়ে থাকে। আনন্দের জন্য বেকন মানে বিনোদনের জন্য একজন ব্যক্তিগত এবং ব্যক্তিগত শিক্ষা অর্নামেন্টের জন্য তিনি অন্যদের মধ্যে এবং অন্যদের মধ্যে কথোপকথনের অর্থ বুঝিয়েছেন। At the same time, Bacon encouraged studies. He warns that one too much studying leads to laziness. Number 2 হচ্ছে if one uses one's knowledge too often in conversation with others, then one is showing off and to be guided only by one's studies one becomes a scholar rather than a practical man. Bacon's argument about the use of studies is that moderation is the key to using studies appropriately. Studies are useful only if influenced by experience. Because a person's natural abilities are enhanced by studies, but studies without experience lead to confusion in dealing with the practical world. তো এইটুকুর অর্থ যেটি বলছে সেটি হচ্ছে এই সময়ে বেকন অধ্যয়নকে উৎসাহিত করেন। তিনি সতর্ক করেন যে অত্যাধিক অধ্যয়ন অলসতার দিকে পরিচালিত করে এবং নাম্বার 2 হচ্ছে যদি কেউ অন্যের সাথে কথোপকথনে প্রায়শই নিজের জ্ঞান ব্যবহার করে তবে একজন লোক দেখানো হয় এবং 3 নাম্বারটা হচ্ছে শুধুমাত্র নিজের পড়াশোনার দ্বারা পরিচালিত হলে একজন ব্যবহারিক মানুষ না হয়ে একজন পণ্ডিত হয়ে ওঠে। অধ্যয়নের ব্যবহার সম্পর্কে বেকনের যুক্তি হচ্ছে যে অধ্যয়ন যথাযথভাবে ব্যবহার করার জন্য সংযম মূল হলো চাবিকাঠি। অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত হলেই অধ্যয়ন কার্যকর হয়, কারণ একজন ব্যক্তির প্রাকৃতিক ক্ষমতা অধ্যয়নের দ্বারা উন্নত হয়, কিন্তু অভিজ্ঞতা ছাড়া অধ্যয়ন ব্যবহারিক জগতের সাথে কাজ করার ক্ষেত্রে বিভ্রান্তির দিকে পরিচালিত করে। According to Bacon, dishonest men condemn education. Stupid men admire education, but wise men use education as the real of world experience and indication. He advises the educated man not to use his education to argument unnecessarily with people, not to assume that education always leads to the correct behavior or understanding, not to use education only to focus on conversation with others. Rather, Bacon argues education some books should be read but their advice ignored, other books ignored completely, and a few books are to be chewed and digested that is understood properly and used to guide behavior. In addition, Bacon advises that some books can be read by others who take notes and the notes can substitute for reading a whole book, but these books should not be those that cover important subjects. তো এইটুকুর যে অর্থ সেটি হচ্ছে বেকনের মতে অসৎ মানুষ শিক্ষার নিন্দা করে আর মূর্খ মানুষ শিক্ষার প্রশংসা করে, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা শিক্ষাকে তাদের বিশ্ব অভিজ্ঞতা এবং ইঙ্গিতের বাস্তব হিসাবে ব্যবহার করেন। তিনি শিক্ষিত মানুষকে উপদেশ দেন যে তার শিক্ষাকে মানুষের সাথে অযথা তর্ক করার জন্য ব্যবহার করবেন না। শিক্ষা সর্বদা সঠিক আচরণ বা
আচরণ বা বোঝাপড়ার দিকে পরিচালিত করে এমন অনুমান না করা। বেকন returns to addressing the results of reading, conversation and writing. Reading creates a well-rounded man. Conversation makes a man think quickly and writing makes a man skillful of thinking with logic and reason. Only reading is not sufficient but conversation and writing is also very important. A man attains learning from reading but it can not be corrected and completed without discussion and writing. History Bacon describes makes a man wise, poetry clever, mathematics intellectually acute, logic and rhetoric skilled in argument. Further, Bacon believes that there is no problem in life that cannot be fixed by the appropriate study, just as the right physical exercise cures physical illness. Every disorder of the mind has a cure. For example, if a man cannot use one set of facts to prove the truth of an unrelated set of facts, Bacon advises the study of law. Every problem in life can be cured by another form of study. তো এইটুকুর যে অর্থ সেটি তোমরা এখান থেকে দেখে নেবে যে বেকন মানে পড়াটা কথোপকথন এবং লেখার ফলাফল সম্বোধনের দিকে ফিরে আসে। পড়া একজন মানুষকে কথোপকথন শেখানো, ইংরেজিতে কথোপকথন শেখানো এবং একজন মানুষকে দ্রুত চিন্তা করার যে চিন্তাভাবনা এবং লেখালেখি একজন মানুষকে যুক্তি দিয়ে চিন্তা করতে দক্ষ করে তোলে। তো এটি তোমরা দেখে নেবে। ধন্যবাদ। তো আমরা এবার যাব কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে কোশ্চেন নাম্বার 4। তো এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ যে রাইট এ নোট অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ লিঙ্কনস গেটিসবার্গ অ্যাড্রেস, অথবা এটি আসতে পারে যে রাইট দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দ্যাট লিড আব্রাহাম লিঙ্কন টু ডেলিভার হিজ ফেমাস স্পিচ অ্যাট গেটিসবার্গ। তো এটি আমরা এখন দেখব। তো রাইট এ নোট অন দ্য ব্যাকগ্রাউন্ড, অথবা এটি এভাবে আসতে পারে যে রাইট দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দ্যাট লিড আব্রাহাম লিঙ্কন টু ডেলিভার হিজ ফেমাস স্পিচ অ্যাট গেটিসবার্গ। তো এটি আমরা দেখি যে গেটিসবার্গ অ্যাড্রেস ইজ আব্রাহাম লিঙ্কনস মেমোরিয়াল স্পিচ টু দ্য পিপল অফ আমেরিকা, রিমাইন্ডিং them of their predecessors' devotion in building the nation and at the same time the evils of civil war. It is also reminds the American citizens of the basic ideas on which the American nation was established in 1776. He pointed out that the motto of the American nation was equality, freedom and brotherhood. The Americans believed that every man is born equal, and this idea gave birth to a new nation on earth. তো এইটুকুর যে অর্থ সেটি হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস হচ্ছে আমেরিকার জনগণের উদ্দেশ্যে আব্রাহাম লিঙ্কনের বক্তৃতা, যা তাদের জাতি গঠনে তাদের পূর্বসূরিদের নিষ্ঠার কথা স্মরণ করিয়ে দেয় এবং একই সাথে গৃহযুদ্ধের কুফল বয়ে আনে। এটি আমেরিকান নাগরিকদের সেই মৌলিক আদর্শের কথাও স্মরণ করিয়ে দেয় যার ভিত্তিতে 1776 সালে আমেরিকান জাতি প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি উল্লেখ করেছিলেন যে আমেরিকান জাতির মূল মন্ত্র ছিল সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব। আমেরিকানরা বিশ্বাস করত যে প্রত্যেক মানুষ সমানভাবে জন্মগ্রহণ করে, আর এই ধারণা পৃথিবীতে একটি নতুন জাতির জন্ম দিয়েছে। Lincoln's speech is set against the backdrop of American Civil War.
Lincoln utters that the war is a test whether the nation will exist or not. মানে লিঙ্কনের বক্তৃতা আব্রাহাম লিঙ্কনের বক্তৃতা আমেরিকান গৃহযুদ্ধের পটভূমিতে তৈরি। লিঙ্কন উচ্চারণ করেন যে যুদ্ধ হচ্ছে একটি পরীক্ষা, যে জাতির অস্তিত্ব থাকবে সে থাকবে কি থাকবে না। The Battle of Gettysburg took the lives of many patriotic Americans. গেটিসবার্গ যুদ্ধ অনেক দেশপ্রেমিক আমেরিকানদের জীবন নিয়ে নিয়েছিল। Hence he would like to pay respect to the sacrifice of the fallen who sacrificed their lives for the greater unity of the nation. তাই তিনি জাতির বৃহত্তর ঐক্যের জন্য তাদের জীবন উৎসর্গকারী পতিতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে চান। In fact, Lincoln's speech is a political declaration to motivate the people to freedom and brotherhood. প্রকৃতপক্ষে লিঙ্কনের ভাষণ জনগণকে স্বাধীনতা ও ভ্রাতৃত্বের প্রতি উদ্বুদ্ধ করার জন্য একটি রাজনৈতিক ঘোষণা। The Battle of Gettysburg is considered as the bloodiest fight and also the turning point of the American Civil War. গেটিসবার্গের যুদ্ধকে সবচেয়ে রক্তক্ষয়ী লড়াই এবং আমেরিকান গৃহযুদ্ধের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়। The battle was fought in the town of Gettysburg from 1 to 3 July 1863 and caused the greatest loss. 1863 সালের 1 থেকে 3 জুলাই পর্যন্ত গেটিসবার্গ শহরে যুদ্ধটি হয়েছিল এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল। জর্জ গর্ডন Meade's Army of the Potomac defeated the Confederate Robert E. Lee's Army of North Virginia and ended Lee's raid of the North. The battle lasted for 3 days, leaving more than 51,000 Allied and Union soldiers injured, missing, or dead on the Gettysburg warfield. তো এটুকুর অর্থ হচ্ছে যে গেটিসবার্গের যুদ্ধকে সবচেয়ে রক্তক্ষয়ী লড়াই এবং আমেরিকান গৃহযুদ্ধের টার্নিং পয়েন্ট হিসাবে বিবেচনা করা হয়। 1863 সালের 1 থেকে 3 জুলাই পর্যন্ত গেটিসবার্গ শহরে যুদ্ধটি হয়েছিল এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল। পটোম্যাকের জর্জ গর্ডন মিডের আর্মি উত্তর ভার্জিনিয়ার কনফেডারেট রবার্ট ইলিস আর্মিকে পরাজিত করে এবং উত্তরে লির অভিযান শেষ করে। গেটিসবার্গ যুদ্ধক্ষেত্রে 51,000-এরও বেশি মিত্র এবং ইউনিয়ন সৈন্য আহত, নিখোঁজ বা মৃত রেখে যুদ্ধটি 3 দিন ধরে চলেছিল। Many of those warriors who died in the Battle of Gettysburg were laid in makeshift graves along the battlefield. The governor of Pennsylvania, Andrew Carter, initiated to take land for the proper burial of those honored dead. After several months, on 19 November 1863, President Abraham Lincoln went to Gettysburg to declare the national graveyard for the dead soldiers of Union Army. তো এইটুকুর অর্থ হচ্ছে যে গেটিসবার্গের যুদ্ধে মারা যাওয়া যোদ্ধাদের অনেককে যুদ্ধক্ষেত্রে মেকশিফট কবরে শায়িত করা হয়েছিল, মানে কবর দেওয়া হয়েছিল। পেনিসিলভেনিয়ার গভর্নর অ্যান্ড্রু কার্টিন সম্মানিত মৃতদের যথাযথভাবে সমাধিস্থ করার জন্য জমিনিত শুরু করেছিলেন। 1863 সালের 19 নভেম্বর, বেশ কয়েক মাস পর, রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন ইউনিয়ন আর্মির মৃত সৈন্যদের মধ্যে জাতীয় কবরস্থান ঘোষণা করতে গেটিসবার্গে যান। In his speech, Lincoln refers to the freedom that America gained from the British colonial rule. Though the country obtained her freedom long time ago, as a nation it was yet to gain real freedom in terms of equality and liberty for all her citizens.
The age-old system of slavery was still dominant in the American society and separated the nation on the basis of their color. Lincoln, like the predecessors of the nation, believed in the equality of all citizens of America and had the well-declared mission of removing slavery from America. And from that respect, his Gettysburg Address was an effective step in motivating the consent of his people against the color discrimination in American society. তো এটুকুর অর্থ হচ্ছে যে লিঙ্কন তার বক্তৃতায় আমেরিকান অর্জিত স্বাধীনতার কথা উল্লেখ করেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে। যদিও দেশটি তার স্বাধীনতা অনেক আগেই পেয়েছে, একটি জাতি হিসাবে এটি কখনো তার সমস্ত নাগরিকের জন্য সাম্য ও স্বাধীনতার ক্ষেত্রে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারেনি। দাসপ্রথার প্রাচীন প্রথা আমেরিকান সমাজে এখনো প্রভাবশালী ছিল এবং তাদের রঙের ভিত্তিতে জাতিকে আলাদা করেছিল। জাতির পূর্বসূরিদের মতো লিঙ্কন আমেরিকার সকল নাগরিকের সমতায় বিশ্বাস করতেন এবং আমেরিকা থেকে দাসপ্রথা দূর করার সুঘোষিত মিশন ছিল এবং সেই সম্মান থেকে তার গেটিসবার্গ অ্যাড্রেস ছিল আমেরিকান সমাজে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তার জনগণের সম্মতি প্রেরণে একটি কার্যকর পদক্ষেপ। Considering the above discussion, finally, we can say that the context of Gettysburg Address is deeply connected with the two important events of American history. The first honors Lincoln's desire to attach his subject emotionally with the independence principles of the founders of the nation, and the second one was the American Civil War, regarded as a test for America whether the nation would exist or not. In other words, two basic events: the ability of gaining independence and the capability of sustaining that freedom from the backdrop of Lincoln's noted speech, Gettysburg Address. তো এটিকুর অর্থ হচ্ছে উপরোক্ত আলোচনা বিবেচনা করে পাওয়া যায় যে পরিশেষে আমরা বলতে পারি যে গেটিসবার্গ অ্যাড্রেসের প্রেক্ষাপট আমেরিকার ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ ঘটনার সাথে গভীরভাবে জড়িত। প্রথমটি ছিল জাতির প্রতিষ্ঠাতাদের স্বাধীনতা নীতির সাথে তার বিষয়কে আবেগগতভাবে সংযুক্ত করার জন্য লিঙ্কনের ইচ্ছা, এবং দ্বিতীয়টি ছিল আমেরিকান গৃহযুদ্ধ আমেরিকার জন্য একটি পরীক্ষা হিসাবে বিবেচিত যে জাতিটি থাকবে কি থাকবে না। অন্য কথায় দুটি মৌলিক ঘটনা স্বাধীনতা অর্জনের সক্ষমতা এবং লিঙ্কনের উল্লেখযোগ্য বক্তৃতা গেটিসবার্গ অ্যাড্রেসের পটভূমি থেকে সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখার ক্ষমতা। তো এটি হচ্ছে শেষ হলো। এবার আমরা দেখব আচ্ছা আমরা কোশ্চেন নাম্বার 6 দেখি। তো এটি আমরা দেখব যে কোশ্চেন নাম্বার 6 যে what are the implications of the metaphorical expression birth, death and rebirth in Gettysburg Address? What are the implications of the metaphorical expression birth, death and rebirth in Gettysburg Address? তো এটার অ্যান্সার হচ্ছে Gettysburg Address is Abraham Lincoln's memorial speech to the American people, reminding them the sacrifice of their predecessors in building the nation and at the same time the perversion of civil war. He also highlights the basic principles of American nation with which America achieved her independence in 1776. He points out that the motto of American nation was unity, freedom and brotherhood. The Americans believed that man is born free and this ideal gave birth to a new nation on earth. তো এটুকুর অর্থ হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস হচ্ছে আমেরিকান জনগণের উদ্দেশ্যে আব্রাহাম লিঙ্কনের
বক্তৃতা যা তাদের জাতি গঠনে তাদের পূর্বসূরিদের আত্মত্যাগ এবং একই সাথে গৃহযুদ্ধের বিকৃতির কথা স্মরণ করিয়ে দেয়। তিনি আমেরিকান জাতির মূলনীতিগুলিও তুলে ধরেন, যার সাহায্যে আমেরিকা ১৭৭৬ সালে তার স্বাধীনতা অর্জন করেছিল। তিনি উল্লেখ করেছেন যে আমেরিকান জাতির মূল মন্ত্র ছিল ঐক্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব। আমেরিকানরা বিশ্বাস করত যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে এবং এই আদর্শ পৃথিবীতে একটি নতুন জাতির জন্ম দিয়েছে। The concept of American democracy has been formed through the victory of Union Army in the Civil War, as it ensures the unity and equality of all citizens. Lincoln shows the due respect to the great national heroes who sacrificed their lives for national solidarity and unity. The victory of Army in the Civil War led to the abolition of slavery from America and thereby ensures equal rights for all the citizens. At the ending of his brief but wonderful speech, Lincoln awards his citizens about their duties. He urges them to devote themselves totally in finishing the undone task started by the Warner dead. তো এটুকুর অর্থ আমরা বলতে পারি যে আমেরিকান গণতন্ত্রের ধারণাটি গৃহযুদ্ধে ইউনিয়ন সেনাবাহিনীর বিজয়ের মাধ্যমে গঠিত হয়েছে, কারণ এটি সকল নাগরিকের ঐক্য ও সমতা নিশ্চিত করে। লিঙ্কন মহান জাতীয় বীরদের যথাযথ সম্মান দেখান, যারা জাতীয় সংহতি ও ঐক্যের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। গৃহযুদ্ধে ইউনিয়ন সেনাবাহিনীর বিজয় আমেরিকা থেকে দাসত্বের বিলুপ্তি ঘটায় এবং এর ফলে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হয়। তার সংক্ষিপ্ত কিন্তু বিস্ময়কর বক্তৃতার শেষে লিঙ্কন তার নাগরিকের তাদের কর্তব্য সম্পর্কে সচেতন করেন। তিনি সম্মানিত মৃতদের দ্বারা শুরু করা পূর্ব অবস্থার কাজগুলি শেষ করার জন্য তাদের সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করার আহ্বান জানান। The Gettysburg Address is one of the most noted speeches in American history. Despite being only 272 words, President Abraham Lincoln's speech was filled with allusions to other famous words, including the Declaration of Freedom, the Bible, and Pericles' funeral oration. Lincoln spoke of overarching themes like equality, independence, and representative government. যে গেটিসবার্গ অ্যাড্রেস আমেরিকার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য বক্তৃতাগুলোর মধ্যে একটি। মাত্র ২৭২ শব্দ হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের বক্তৃতা স্বাধীনতার ঘোষণা, বাইবেল এবং পেরিক্লিসের অন্ত্যেষ্টিক্রিয়া সহ অন্যান্য বিখ্যাত শব্দগুলির প্রতি বিভ্রম ভরা ছিল। লিঙ্কন সাম্য, স্বাধীনতা এবং প্রতিনিধিত্বমূলক সরকারের মতো অত্যাধিক থিমের কথা বলেছিলেন। He added metaphors of people's lives. The nation was conceived, the nation might live, the government shall not perish. He spoke to honor the dead but reminded his listeners of the unfinished work that, although it had been nobly advanced, was also a great task remaining. তিনি মানুষের জীবনে রূপক যোগ করেছেন, জাতির কল্পনা হয়েছিল জাতি বেঁচে থাকতে পারে, সরকার বিলুপ্ত হবে না। তিনি মৃতদের সম্মান করার জন্য কথা বলেছিলেন, কিন্তু তার শ্রোতাদের অসমাপ্ত কাজের কথা মনে করিয়ে দিয়েছিলেন যে যদিও এটি উদারভাবে অগ্রসর ছিল, এটি একটি মহান কাজ বাকি ছিল। The speech starts with a wider sense, taking people back to the beginning of the country, one that was conceived in liberty. The idea was at the time thought to be a turning point, not only by the people in other countries, but also by most Americans, not just the ones who acknowledged their loyalties
To the motherland, the revolutionaries had fought a war to maintain the freedom that they had declared and another one in 1862 to comment in it. বক্তৃতাটি একটি বিস্তৃত অর্থে শুরু হয় জনগণকে দেশের শুরুতে ফিরিয়ে নিয়ে যায় যা স্বাধীনতায় কল্পনা করা হয়েছিল। সেই সময়ের ধারণাটি শুধুমাত্র অন্য দেশের লোকেরাই নয়, বেশিরভাগ আমেরিকানদের দ্বারাও একটি টার্নিং পয়েন্ট হিসাবে বিবেচিত হয়েছিল। শুধু তারাই নয় যারা মাতৃভূমির প্রতি তাদের আনুগত্য স্বীকার করেছিল। বিপ্লবীরা যে স্বাধীনতা ঘোষণা করেছিল তা বজায় রাখার জন্য একটি যুদ্ধ করেছিল এবং আরেকটি যুদ্ধ করেছিল 1812 সালে। Now, in the Civil War, the idea of freedom was threatened again. Lincoln indicated liberty not only on a national level but also on a personal level. Significantly, he uttered the Declaration of Independence with its statement that all men are created equal, not the Constitution, which included the Three-Fifths Compromise for how to count slaves in the overall population. তো এটার অর্থ হচ্ছে এখন গৃহযুদ্ধে স্বাধীনতার ধারণাটি আবার হুমকির সম্মুখীন হয়েছিল। লিঙ্কন ইঙ্গিত করেছিলেন স্বাধীনতা কেবল জাতীয় স্তরে নয়, ব্যক্তিগত স্তরেও। তাৎপর্যপূর্ণ তিনি স্বাধীনতার ঘোষণাটি উচ্চারণ করেছিলেন এর বিবৃতি দিয়ে যে সকল পুরুষকে সমানভাবে তৈরি করা হয়েছে, সংবিধান নয় যাতে সামগ্রিক জনসংখ্যার দাস গণনা করার জন্য পঞ্চমাংশ সমঝোতা অন্তর্ভুক্ত ছিল। The fight was a test of the nation's and the government's ability to survive a severe constitutional crisis. The constitution so baseless because the Articles of Confederation had proved too divisive, clearly stipulated a strong federal government as sovereign over state governments, yet the southern states had divorced themselves from that constitution, had established their own country, governmental framework, and standing army. Yet Lincoln would not accredit this confederacy as a new nation. In the way that United States of America was a new nation, actually the American country was all or nothing. তো এটুকুর অর্থ হচ্ছে লড়াইটি ছিল একটি গুরুতর সাংবিধানিক সংকট থেকে বাঁচতে জাতি এবং সরকারের ক্ষমতার পরীক্ষা। সংবিধান এত ভিত্তিহীন কারণ কনফেডারেশনের অনুচ্ছেদগুলি অত্যন্ত বিভাজনকারী প্রমাণিত হয়েছিল। স্পষ্টত একটি শক্তিশালী ফেডারেল সরকারকে রাজ্য সরকারগুলির উপর সার্বভৌম হিসাবে নির্ধারণ করা হয়েছিল। তারপরও দক্ষিণের রাজ্যগুলো সেই সংবিধান থেকে নিজেদেরকে সরিয়ে নেয়, সরকারি কাঠামো এবং স্থায়ী সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিল। তবুও লিঙ্কন এই কনফেডারেসিকে নতুন জাতি হিসেবে স্বীকৃতি দেবেন না যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নতুন জাতি ছিল। প্রকৃতপক্ষে আমেরিকার দেশটি সবকিছু ছিল না তাদের। তো এবার আমরা দেখব হচ্ছে এই প্রশ্নটি।
Question number 7. Tagore's letter to Lord Chelmsford rejecting knighthood is a protest against the British rule in India justify the statement. তো এই প্রশ্নটি আবার এভাবে আসতে পারে যে লেটার টু লর্ড চেমসফোর্ড rejecting knighthood is a vehement protest against the inhuman oppression of the British Raj in India discuss. মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে যে নাইটহুড উপাধিটা দেওয়া হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে যে নাইটহুড উপাধিটা দেওয়া হয়েছিল, তো সেই নাইটহুড তিনি আবার রিজেক্ট করেন। তো রিজেক্ট করে যে চিঠিটি লেখেন ব্রিটিশ রাজের কাছে ইন্ডিয়ার, তো সেটি সম্পর্কে লিখতে বলছে যে ঠাকুরস লেটার টু লর্ড চেমসফোর্ডের কাছে যে নাইটহুডটা মানে রিজেক্ট করেন এবং ইন্ডিয়ার একটি প্রতিবাদ হিসাবে, ব্রিটিশ শাসনের প্রতিবাদ হিসাবে যে নাইটহুডকে রিজেক্ট করেন, তো সেটা তুমি এই স্টেটমেন্টটা জাস্টিফাই করো। তো এটার অ্যান্সার আমরা এভাবে দিতে পারি যে রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ গ্রেট প্রাইড অফ বেঙ্গলি লিটারেচার। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক বড় গর্ব। As a poet and artist, he is unique as well as an idealist. কবি ও শিল্পী হিসাবে তিনি যেমন অনন্য তেমনি আইডিয়ালিস্টও। His great works have earned him international reputation. তার মহান কাজ তাকে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। Apart from his literary works, his nationalistic zeal is apparent in his protest against the oppression of British Raj. তার সাহিত্যকর্ম ছাড়াও ব্রিটিশ রাজের অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিবাদে তার জাতীয়তাবাদী উদ্যম স্পষ্ট। He vehemently opposed the British military action against the unarmed Indian civilians. তিনি নিরস্ত্র ভারতীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্রিটিশ সামরিক পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছিলেন। He tried to promote nationalistic values. তিনি জাতীয়তাবাদী মূল্যবোধ প্রচারের চেষ্টা করেছিলেন। He aspired for an anti-ethnic society, a society of multicultural diversity and tolerance. তিনি একটি জাতি বিরোধী সমাজ, বহু সংস্কৃতি, বৈচিত্র্য এবং সহনশীলতার সমাজের আকাঙ্ক্ষা করেছিলেন। As a conscious patriot, Tagore was deeply shocked by the incident of the Jallianwala Bagh massacre and renounced the knighthood announced by the British government. একজন সচেতন দেশপ্রেমিক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনায় গভীরভাবে মর্মাহত হন এবং ব্রিটিশ সরকার কর্তৃক ঘোষিত নাইটহুড তিনি ত্যাগ করেন। Rabindranath's letter to Lord Chelmsford rejecting knighthood is basically a stunning protest against the mass killing at Jallianwala Bagh in Amritsar by the brutal British government. রবীন্দ্রনাথের লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড মূলত নৃশংস ব্রিটিশ সরকারের দ্বারা অমৃতসরের জালিয়ানওয়ালাবাগী গণহত্যার বিরুদ্ধে একটি অত্যাচার্য একটি প্রতিবাদ। His political move was also launched through the letter of renouncing knighthood. Tagore was awarded the title of knighthood by the British King George V for his exceptional contribution in literature in 1915. 1915 নাইটহুড ত্যাগের চিঠিটির মাধ্যমেই তার রাজনৈতিক পদক্ষেপ শুরু হয়েছিল। 1915 সালে সাহিত্যে ব্যতিক্রমী অবদানের জন্য ঠাকুরকে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়। But Tagore rejected the title of knighthood in 1919 as a protest from his part against the mass killing in the Jallianwala Bagh by the tyrannical British government in a cultural
gathering of common people on the occasion of Boishakhi Fair at Amritsar, Punjab. The dominating British troops opened fire and killed almost 400 innocent people. কিন্তু অত্যাচারী ব্রিটিশ সরকারের জালিয়ানওয়ালাবাগে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ঠাকুর ১৯১৯ সালে নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেন। পাঞ্জাবের অমৃতসরে বৈশাখী মেলা উপলক্ষে সাধারণ মানুষের এক সাংস্কৃতিক সমাবেশে আধিপত্যবাদী ব্রিটিশ সৈন্যরা গুলি চালিয়ে প্রায় ৪ শতাধিক নিরীহ মানুষকে হত্যা করেছিল। After this inhuman and brutal act of the British upon the unarmed innocent victims, Rabindranath considered the prestigious title of knighthood as something shameful. He felt deep remorse that he had received the title of honor from the hand of the authority, which was stained with the blood of the innocent people of this country. Renouncing the title offered by the British authority was not a simple decision for Rabindranath, but he had to do that as a protest against the brutal act of the authority. It was a matter of self-respect as well as the question of identity of the natives. তো এটুকুর অর্থ তোমরা এখান থেকে এটা দেখে নেবে। Rabindranath Tagore was deeply shocked by the inhuman action of the ruling authority. Tagore, in his letter, protested the violation of human rights in India by the English. He condemned the action of the British, the most powerful government, against the helpless. He believed that such cruelty from the part of the territorial government could never bring political advantage. Moreover, such action could never be morally justified. তো এটুকুর অর্থ হচ্ছে ক্ষমতাসীন কর্তৃপক্ষের অমানবিক কর্মকাণ্ডে রবীন্দ্রনাথ ঠাকুর গভীরভাবে মর্মাহত হন। ঠাকুর তার চিঠিতে ইংরেজদের দ্বারা ভারতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করেছিলেন। তিনি অসহায়দের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী সরকার ব্রিটিশদের পদক্ষেপের নিন্দা করেন। তিনি বিশ্বাস করতেন যে স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে এমন নিষ্ঠুরতা কখনোই রাজনৈতিক সুবিধা বয়ে আনতে পারে না। তদুপরি এ জাতীয় পদক্ষেপ কখনোই নৈতিকভাবে ন্যায়সঙ্গত হতে পারে না। Rabindranath Tagore, as a real patriot, revolts against the oppression and tyranny of British government. He tries to defend his countrymen and protest the brutal act in Punjab. As a symbol of protest, he rejects the royal title of knighthood conferred on him by the British Raj. Rabindranath, with enough respect and also with regret, renounced the British title. In this respect, the letter becomes a symbol of Indian protest against the oppression and suppression of the English in India. As a man of deep sensibility, Tagore stands by the side of his fellow countrymen and dares to protest the cruelty of the English. Thus, his letter to Lord Chelmsford rejecting knighthood becomes a glaring example of patriotism. যে এটুকুর অর্থ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে ব্রিটিশ সরকারের অত্যাচার ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তিনি তার দেশবাসীকে রক্ষা করার চেষ্টা করেন এবং পাঞ্জাবের নৃশংস কাজের প্রতিবাদ করেন। প্রতিবাদের প্রতীক হিসাবে তিনি ব্রিটিশ রাজ কর্তৃক প্রদত্ত নাইটহুডের রাজকীয় উপাধি প্রত্যাখ্যান করেন। রবীন্দ্রনাথ যথেষ্ট শ্রদ্ধার সাথে এবং দুঃখের সাথে ব্রিটিশ উপাধি ত্যাগ করেন। এই ক্ষেত্রে চিঠিটি ভারতে ইংরেজদের অত্যাচার ও দমনের বিরুদ্ধে ভারতীয় প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। গভীর সংবেদনশীল একজন মানুষ হিসাবে ঠাকুর তার দেশবাসীর পাশে দাঁড়ান এবং ইংরেজদের নিষ্ঠুরতার প্রতিবাদ করার সাহস করেন। এইভাবে তার লেটার টু লর্ড চেমস্ফোর্ড রিজেক্টিং নাইটহুড দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে। Rabindranath Tagore vehemently protested the British military action against the unarmed Indians. He tried to promote nationalistic values. His rejection of knighthood inspired the patriotic Indians in their fight against the English authority.
Therefore, this reaction inspired the Indian nationalists to achieve their victory by rejecting the title. Rabindranath became an activist of Indian liberation movement. তো এটুকুর অর্থ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নিরস্ত্র ভারতীয়দের বিরুদ্ধে ব্রিটিশ সামরিক পদক্ষেপের তীব্র প্রতিবাদ করেছিলেন। তিনি জাতীয়তাবাদী মূল্যবোধ প্রচারের চেষ্টা করেছিলেন। তার নাইটহুড প্রত্যাখ্যান দেশপ্রেমিক ভারতীয়দের ইংরেজ কর্তৃত্বের বিরুদ্ধে লড়াই অনুপ্রাণিত করেছিল। তাই এই প্রতিক্রিয়া ভারতীয় জাতীয়তাবাদের তাদের বিজয় অর্জনে অনুপ্রাণিত করেছিল। উপাধি প্রত্যাখ্যান করে রবীন্দ্রনাথ ভারতীয় মুক্তি আন্দোলনের কর্মী হয়ে ওঠেন। তো এই ছিল আমাদের রিজেক্টিং নাইটহুড থেকে মানে লেটার টু রবীন্দ্রনাথ ঠাকুরের লেটার টু লর্ড চেমসফোর্ড, লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড। এই এই গদ্য থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখলাম। আর এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট। আর যেহেতু তোমাদের কালকে পরীক্ষা, আজকে ক্লাসটা আমরা আজকে দ্রুত শেষ করব। তো আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। তো আজকের ক্লাসটা আমরা শেষ করব। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।